লেখক উজ্জ্বল সংযুক্তার পরকীয়া। ভর সন্ধেবেলায় উঠোনের তুলসী তলায় সন্ধ্যের প্রদীপটা হাতে নিয়ে সন্ধ্যা দিতে দিতে চমকে উঠল সুনন্দা। উঠোনের শেষ প্রান্তে হাসনুহানার ঝোপটা নড়ে উঠল। দৃষ্টি ঘোরাতে স্পষ্ট দুটো অবয়বকে দেখতে পায়। সব কিছু জেনেও আর চোখে এক নজর তাকিয়ে না দেখার ভান করে। সন্ধ্যা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারপরে সন্ধ্যা আরতিটা শেষ করে তুলসী তলায় প্রজ্বলিত প্রদীপটা রেখে শাঁখে ফু দিল। সন্ধে দেওয়া শেষ হলে মনটা বিষাক্ততায় ভরে উঠল। ছি ছি, শেষে কিনা এই ভর সন্ধ্যাবেলাতেও নোংরামি। শাড়ির আঁচলটা গুটিয়ে দ্রুত পা চালিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। আজ প্রথম নয়, অনেক দিন থেকেই এই অপকর্মগুলো দেখে যাচ্ছিল চোখের সামনে। কিছুতেই মন সায় দেয় না এই নোংরামিগুলোতে। মুখ ফুটে কিছু বলতে গেলেই গায়ে হাত উঠবে। যতটা পারে চুপ করে থাকাটা শ্রেয়, এটাই ভেবে এসেছে সেই বিয়ের পরের দিন থেকে। প্রতিবাদ করার ভাষা থাকলেও সেই আওয়াজে গলাতেই দম বন্ধ হয়ে যায়। কোথাও চলে যাব সে রাস্তাও তো নেই। অগত্যা সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। বছর 8 বয়স যখন বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছিল সুনন্দা, ফেরার পথে বাস অ্যাক্সিডেন্ট করে বেশ কয়েকজন মারা যায়, তার মধ্যে তার বাবাও ছিল। সাংঘাতিক আহত অবস্থায় মাকে হাসপাতালে দেওয়া হয়েছিল অন্যদের সাথে। দিন কয়েকের মধ্যে মাও মারা যায় হাসপাতালে। একমাত্র শারীরিকভাবে অক্ষম মামা সেদিন নিয়ে গিয়েছিল তার সাথে মামার বাড়িতে। বাবার সম্পর্কের যারা ছিল চোখের দেখাটুকুও দেখতে আসেনি সেদিন। সেদিন থেকে অর্ধপঙ্গু মামাই ছিল তার বর্তমান ভবিষ্যৎ। আর একজন ছিল বয়সের ভারে জরাজীর্ণ বিভিন্ন রোগে আক্রান্ত দিদিমা। মামা চন্দনের ছোট্ট একটি ইলেকট্রনিক্সের দোকান, যেখানে টিভি, টেপ, রেডিও সারাই করে কোনো রকমে জীবনের সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল। অভাবের সংসারেও সুনন্দা নিজেকে মানিয়ে নিয়েছিল নিজের মতন করে। ছোট থেকে প্রখর বুদ্ধিমতী, অল্পদিনেই মামার কাজ অনেকটাই রপ্ত করে নিয়েছিল। কিছুটা সময় দিত মামার সাথেও তার ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের ব্যবসায়। মামা চন্দন সুনন্দাকে স্কুলে ভর্তি করিয়েছিল নিজের মতো করে। অভাব অনটনের মধ্যেও হাসি মুখে মামার সংসারের অনন্যা হয়ে উঠল একদিন। বছর 3 পরে দিদিমা দেহ ত্যাগ করেন। সম্পূর্ণ সংসারের দায়িত্ব এসে পড়ে সুনন্দার উপর মাত্র 14 বছর বয়সে। হেসেল সামলে মামার কাজে হাত বাড়ানোর পরে নিজের শিক্ষা, স্কুল সব কিছু চালিয়ে বেড়ে উঠতে থাকলো সুনন্দা। বয়স বাড়ার সাথে সাথে উজ্জ্বল শ্যামবর্ণ সুনন্দার রূপের বিকরণ বিকশিত হয়ে উঠল। চোখ, মুখ, নাক, নকশার তো এমনি খুব সুন্দর ছিল। বয়স বাড়ার সাথে সাথে যৌবনে পা রাখতে আরও সুন্দরী হয়ে উঠল। সে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছিল সুনন্দার। বিয়ের সম্বন্ধ এসে পৌঁছেছিল মামা চন্দনের কাছে অযাচিতভাবে। গম্ভীর হয়ে একদিন মামাকে বলেছিল সুনন্দা, মামা, এই যে আমার জন্য বিয়ের সম্বন্ধের লাইন লাগছে, এটা আমার মোটেই পছন্দ নয়। আমি আরও পড়াশোনা করব, তোমার পাশে দাঁড়াবো। বিয়ে সংসার আমি কোনোদিনও করতে পারবো না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কান খুলে শুনে রাখো তুমি। মৃদু হেসে চন্দন সেদিন বলেছিল, আরে পাগলি, আমি কি সারা জীবন বেঁচে থাকব? তোর সংসার তোকেই করতে হবে। তোর পুরো জীবনটাই তো বাকি আছে। কি করে থাকবি একা সারা জীবন? মুখের কথা ছাড়িয়ে নিয়েছিল সুনন্দা সেদিন। ভীষণ রেগে উঠেছিল। পরে বলেছিল, শোনো মামা, আমি এতটা স্বার্থপর নই। তোমার এই অবস্থায় আমি কোথাও যেতে পারবো না তোমাকে ছেড়ে। আমার সংসার করার ইচ্ছাগুলোকে বিসর্জন দাও তুমি এখনই। চন্দন আদর করে ভাগ্নিকে টেনে নিয়েছিল নিজের বুকে। বলেছিল, তুই বড্ড পাজি আর জেদি হয়ে গেছিস। আজকাল আমার কথা শুনিস না। শুনবো না তো? তুমি এমন কথা বললে আমি শুনবো কেন বলো তো? এই চিন্তা ভাবনাগুলো বস্তায় পুরে নদীর জলে ভাসিয়ে দাও। আমি যেমন আছি তেমনই থাকবো।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আরও ভালো হয়েছিল। জেলাতে 10 নম্বরের মধ্যে এসেছিল সুনন্দা। কলেজে ভর্তির তোড়জোড় শুরু হয়েছিল। ঠিক সেই সময় পাশের গ্রামের একটা সম্বন্ধ নিয়ে এসেছিল ঘটক। সুনন্দা থাকার সময় কথাগুলো উঠেছিল মামা চন্দনের সামনে। এক কথায় ভাগিয়ে দিয়েছিল ঘটককে। কে বলেছে আপনাকে আমার জন্য সম্বন্ধ নিয়ে আসতে? নিমন্ত্রণ করেছিলাম আমি। ঘটক বলেছিলেন, মা, ফুল যখন ফোটে তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, তেমনি সুন্দরী মেয়েদের সুবাস ছড়াতে কাউকে নিমন্ত্রণ দিতে হয় না। বাগানে ফুল ফুটলে ভ্রমর এমনিতেই চলে আসে সেই ফুলের সুগন্ধে। তেমনি তোমার জন্য বিধাতার নিয়ম মতোই সব কিছু চলবে এই জগতে। সেদিন এক প্রকার দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে সুনন্দা। ঈশ্বর সেদিন বোধহয় উপর থেকে মুচকি হেসেছিলেন। ঘটকের আনা সম্বন্ধ না হলেও কিছুদিন পরে আরেকটি সম্বন্ধে এসে পৌঁছায়। সচ্ছল পরিবার, 2 ভাই, দুজনেই ভালো রোজগার করে। বড় ভাই অন্য রাজ্যে চাকুরিরত, ছোট ভাইয়ের কন্ট্রাক্টরের ব্যবসা। সীমিত পরিবার, সংসারে অভাব বলে কিছুই নেই। মামা এবার হাতে পায়ে ধরে সুনন্দার। এত ভালো পাত্র হাতছাড়া করতে চায় না। সব কিছু দেখে শুনে নিমরাজি হয়ে হ্যাঁ বলে দেয়। তোমার যখন আমাকে ঘর থেকে তাড়ানোর এতই ইচ্ছা, তখন আমি আর বারণ করব না। খুব সাধারণভাবে যত সামান্য অনুষ্ঠানের সাথে বিয়ে হয়ে যায় সুনন্দা আর অভয়ের। সুন্দর সাজানো গোছানো গ্রামের বাড়ি। পরিবারের সদস্য সংখ্যা সীমিত। দাদা সুজয় কর্ণাটকে চাকরি করেন। বিয়ের পরদিন সকালে রওনা হয়ে যায় চাকরির স্থানে। এত বড় বাড়িতে তখন অভয়ের বৌদি সুন্দরী। বৌভাতের অনুষ্ঠানে শাশুড়ির সব ভূমিকায় সম্পূর্ণ করে বৌদি সুন্দরী। ছোটোখাটো একটা বৌভাতের অনুষ্ঠান হয়েছিল সেদিন। রাত বাড়ার সাথে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল বৌভাতের অনুষ্ঠান। ফুলসজ্জার ঘরখানি খুব সুন্দর করে সাজানো ছিল। ফুলে ফুলে ভরে গিয়েছিল ফুলসজ্জার বিছানাটি। বৌভাতের অনুষ্ঠানের শেষে এক সময় বড়জা সুন্দরী আর একজন পাশের বাড়ির বৌদি দুজনে মিলে সুনন্দাকে ফুলসজ্জার ঘরে বসিয়ে দিয়ে গিয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে এক সময় তন্দ্রা এসে গেছিল সুনন্দার। ফুলসজ্জার ঘরের বিছানায় বসে বিছানার পাশের জানলাটা ইতস খোলা ছিল। হালকা তন্দ্রার মুহূর্তে আচমকায় ঘুমটা ভেঙে গিয়ে দৃষ্টি চলে গেছিল জানলার অপর পারে, পুকুরের ধারের হাসনুহানার ফুলের ঝোপটার দিকে। পরিষ্কার বুঝতে পেরেছিল সেখানে 2টি অবয়ব অপ্রকৃতিস্থ অবস্থায়। পরিষ্কার দৃষ্টিগোচর না হলেও বুঝতে অসুবিধা হয়নি অবয়ব 2টি চিনতে। ঠিক তখনই ঘেন্নায় গা রি করে উঠেছিল সুনন্দার। একটা অসম্ভব চাপা আক্রোশে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করেছিল। ফুলসজ্জার রাতের ফুলে সাজানো বিছানায় বসে থাকতে থাকতে একসময় ঘুম এসে গেছিল। ভোর রাতের দিকে ঘুমটা ভেঙে যায়। তখনই বুঝতে পারে তার বিছানার পাশে এসে শুয়ে পড়েছিল তার সামাজিক স্বীকৃতি পাওয়া বর অভয়। ফুলসজ্জার রাতটা কার সাথে কাটিয়ে ভোর রাতে ফিরে এসেছিল এতক্ষণে তার সামনে পরিষ্কার হয়ে গেছিল। ভোর রাতে মনটা বিষাক্ত হয়ে উঠল। প্রশ্ন উঠল মনে, কি জন্য তাহলে নিয়ে আসা হয়েছে তাকে বিয়ে করে? সবই তো ছিল অভয়ের, কোনো কিছু অভাব ছিল না তার। তবে আর একটা নারীকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে এনে কি পেল সে? আর সে নারী বা কি পেল? বিছানায় থাকতে পারেনি। অভয় এসে বিছানায় শোয়া মাত্র উঠে গিয়েছিল সুনন্দা। ভোর হওয়া পর্যন্ত কাটিয়েছিল বারান্দায় বসে। দিনের বেলাটা কেটে যেত বিভিন্ন কাজে। সন্ধে হতেই বাড়ি ফিরেই অভয় নতুন বউয়ের সাথে আলাপ করার প্রয়োজন বোধ করেনি কোনো দিন। সন্ধেতে বাড়ি এসে প্রথমে ঢুকত বৌদি সুন্দরীর ঘরে। নিজের ঘরে একলা বসে সবটাই টের পেত সুনন্দা। হাসি ঠাট্টা, চায়ের কাপের টুংটাং থেকে হুটোপুটির আওয়াজ সবটাই কানে চলে আসত। নিস্তব্ধে ঘর অন্ধকার করে পাশের ঘরের নাটকগুলো শুনে যাওয়া ছাড়া কিছু করার ছিল না সুনন্দার। অষ্টমঙ্গলার দিন বড়জা সুন্দরী নিজের হাতে সাজিয়ে সস্ত্রীক পাঠিয়েছিল সুনন্দাকে তার মামার বাড়ি। মামার কাছে পৌঁছে দিয়ে মিনিট 15 বসেছিল অভয়। তারপরে কাজ আছে বলে বেরিয়ে গেছিল। যাবার সময় বলে গেছিল সন্ধ্যার দিকে ফিরে আসব। কিন্তু অভয়ের সেই ফিরে আসার অপেক্ষায় 5 দিন পরেও কোনো খবর পাওয়া যায়নি।
যখন শ্বশুর বাড়ি থেকে কোনো খবর না পেয়ে একদিন নিজেই বেরিয়ে পড়ল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে দিন 10 মাথায়। ভর দুপুরে এসে পৌঁছেছিল সুনন্দা। উঠোনের বাঁশের বেড়াটা খুলে ঘরে ঢুকতে গিয়ে বুঝতে পেরেছিল সুন্দরীর ঘরে দুজনেই আছে। নিস্তব্ধে নিজের ঘরের শেকলটা খুলে ঘরে প্রবেশ করেছিল সেদিন সুনন্দা। সন্ধেবেলায় বুঝতে পেরেছিল সুন্দরী যে নতুন বউ একাই বাড়ি ফিরে এসেছে। এরপর কেটে গেছে আরও মাসখানেক। এতদিনে নতুন বউয়ের সামনে যেটুকু রেখে ঢেকে ব্যভিচার চলছিল ইদানিং তা সম্পূর্ণ খোলামেলা হয়ে যায়। যখন খুশি নতুন বউয়ের সামনেই বৌদি টেনে নিয়ে যেত দেওরকে। কামনার আগুন শান্ত করে ফিরে আসতো তৃপ্ত হয়ে হাসি মুখে। নির্লিপ্তের মতন সবকিছু দেখে সহ্য করে যাচ্ছিল সুনন্দা। মুখে এতটুকু প্রতিবাদের শব্দ বের করেনি এতদিন। প্রথমে দিনের বেলায় যখন এমন ঘটনা ঘটল তার সামনেই, সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল এক চরম পরিণতির। সেদিন সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধে দেওয়ার সময় পাশের হাসনুহানার ছোপটা নড়ে উঠেছিল। জ্বলন্ত প্রদীপটা হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার সময় চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠেছিল ক্ষণিকের জন্য সুনন্দার। সারাদিন সারা রাতেও হলো না, শেষে ভর সন্ধেবেলাতেও এমন নোংরামি সহ্যের বাইরে চলে গেছিল সেদিন। জ্বলন্ত প্রদীপের শিখাটার দিকে তাকিয়ে শপথ করে বসে, আর নয় এই ব্যভিচার। অন্য দিনের মতো রাতের খাবার বানিয়েছিল সুনন্দা। দেওর বৌদির খাবার যত্ন করে সাজিয়ে নিজের হাতে নিয়ে গেছিল ওদের ঘরে। একটু আশ্চর্য হয়েছিল সেদিন সুন্দরী মুচকি হেসে বলেছিল, কি ব্যাপার ছোট, আজকের নিজের হাতে গুছিয়ে খাবারগুলো এনেছো যে? ইচ্ছে হলো তাই দিয়ে গেলাম। তোমরা তো রোজ নিজেই নিয়ে এসে ঘরে খাও, সেই কথা ভেবে আমি নিজের হাতে সব গুছিয়ে এনে দিলাম। আপত্তি আছে কি? একটা তির্যক হাসির ঝলক দিয়ে কথাগুলো বলল সুনন্দা। ইতস্তত হয়ে একটু মিষ্টি হাসি হেসে বলে সুন্দরী, না না, আপত্তি কেন হবে? এ তো ভালোই হলো, আমাকে আর কষ্ট করতে হলো না। আচ্ছা তবে আমি যাই, আমার খাবারটা খেয়ে শুয়ে পড়ি দরজা দিয়ে। কথাটা বলেই পেছন ঘুরে কোমরটা দুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায় একটা বিষাক্ত হাসির ঝলক দিয়ে। মনে মনে বলে, আজকের দিনটাই তোমাদের শেষ দিন। রাতের খাবারে কড়া ঘুমের ওষুধ মেশানো ছিল। রাতের খাবার খাবার ঘন্টা দুয়েকের মধ্যে এমন গভীর ঘুম আসবে নিজেরা টের পাবে না। মনে মনে হাসে সুনন্দা। নিজের ঘরে গিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের খাবারটা খেয়ে অপেক্ষায় বসে। সামনে সন্ধ্যা প্রদীপটা তখন থেকে জ্বলছে। জ্বালিয়ে রাখতে ইচ্ছা হয়েছিল সেদিন সন্ধ্যা প্রদীপটা। শেষ পরিণতিটা তো এই প্রদীপ দিয়েই শেষ করা হবে। রাত তখন 1টা। নিজের ঘরের দরজাটা খুলে পা টিপে টিপে পৌঁছে যায় পাশের ঘরের দরজায়। কান পাতে নিস্তব্ধে দরজায়, বুঝতে চেষ্টা করে ভেতরের অবস্থা। একটা সময় নিশ্চিন্ত হয় ভেতরে এখন নিস্তব্ধ নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। ভেজানো দরজাটা আস্তে করে ঠেলতেই খুলে যায় ঈষৎ। সেই ফাঁক দিয়ে দেখতে পায় দুটি সম্পূর্ণ নগ্ন শরীর বিছানায় বেঘরে ঘুমোচ্ছে একে অপরের আলিঙ্গন অবস্থায়। বিষাক্ত হাসির ঝলক তীব্র হয়ে উঠল সুনন্দার। ভেজানো দরজাটা পুরোপুরি খুলে ভেতরে এসে দেখতে পায় দুটি নগ্ন অবয়বের। যাবতীয় বস্ত্র পাশে একটা জায়গায় জড়ো করা। হাতের সন্ধে প্রদীপটা তখনও জ্বলছে। সেই প্রদীপের প্রজ্বলিত শিখায় প্রথম আহুতি দেয় সে নিক্ষেপিত বস্ত্রে। একে একে জ্বলন্ত বস্ত্রগুলো বিছানার চারপাশে ছড়িয়ে দিয়ে নিস্তব্ধে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা প্রদীপের শিখা তখন লকলক করছে। প্রতিটি ঘরে একে একে প্রদীপের শিখায় অগ্নি সংযোগ করে আসবাবপত্র থেকে কাপড় জামায়। পরনে তখন সুনন্দার সাদা একটা থান, আঁচলটা ভুল উণ্ঠিত। হাতে প্রজ্বলিত প্রদীপটা ধরে ঘর থেকে বেরিয়ে আসার মুহূর্তে বাহাত দিয়ে নিজের শিথির এতদিনের বিবাহিতের চিহ্ন সিঁদুরটা ঘেন্নায় পুছে দিয়ে চৌখাট পেরিয়ে এসে দাঁড়ায় তুলসী তলায়। ততক্ষণে আগুনের লেলিহান সারা বাড়িটা জুড়ে উঠতে শুরু করেছে। বিভৎস আগুনের শিখা যখন ঊর্ধ্বমুখী, ঘরের ভেতর থেকে মরণ চিৎকার শোনা যায় ক্ষণিকের জন্য। এই মরণ চিৎকারের প্রতীক্ষায় করছিল এতক্ষণ সুনন্দা। মরণ চিৎকার শুরু হওয়ার মুহূর্তে সুনন্দার বিকট অট্টহাসি ছড়িয়ে পড়ে দিকবিদিক। তবে সেটা কয়েক মুহূর্তের জন্য। পরক্ষণে বুক ফাটা আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও, আগুনের সব বশীভূত হয়ে গেল। সেই আত্মচিৎকার আগুনের লেলিহানে গ্রামের আশেপাশের লোকজনেরা দৌড়ে আসে মধ্যরাতে আগুন নেভানোর জন্য।
অনেক চেষ্টায় আগুন নেভে দীর্ঘ সময় পরে ভোরে পুলিশও এসে দেখে তখন আধা কাঁচা আধা পাকা বাড়িটা তখন সম্পূর্ণ ভস্মীভূত। চারদিকে খালি ছাই, তার মধ্যে থেকে উদ্ধার করা হয় দুটি অর্ধ জ্বলন্ত শব। চিহ্নিত করার উপায় নেই, এতখানি জ্বলে গেছে। পুলিশে জিজ্ঞাসা করেছিল সুনন্দাকে, কোনো উত্তর দেয়নি যেন। মৌন ব্রত রেখেছিল সে নিজেকে। চোখ দিয়ে বয়ে চলেছে অহরহ অশ্রু। গ্রামবাসী পুলিশ এইটুকু বুঝতে পেরেছিল ঘটনাটি নিছক দুর্ঘটনা, অসাবধানতার কারণেই ঘরে আগুন লেগে যায়। কোনো রকমে সুনন্দা বেরিয়ে এসেছিল, পরে গ্রামবাসীকে ডাকে সাহায্যের জন্য। পুলিশ দুর্ঘটনায় মৃত বলে ফাইল বন্ধ করে দিয়েছিল। সুনন্দা ফিরে গিয়েছিল তার অর্ধপঙ্গু মামার কাছে। বাকি জীবনটা মাথা উঁচু করে মামার সাথে কাটিয়ে দিয়েছিল। মামার কাছে কাজ শিখেছিল ইলেকট্রনিক্সের। দ্বিতীয়বার সংসার করার ইচ্ছাটুকু হয়নি কোনোদিনও। পরকীয়ার বীভৎস পরিণতি নিশ্চিহ্ন করেছিল নিজের হাতে। কেউ জানতে পারেনি কোনোদিনও। নিস্তব্ধে করে যাওয়া ঘটনাটির সাক্ষী ছিল সে নিজেই। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।